আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাবিব সরকারি মহিলা কলেজ ছাত্রদের অংশ পরিষদের আজকে এই দারুণ সংরক্ষণে আমার দেশের সরকারের পক্ষ থেকে আমি এই সংরক্ষণের একটা চিত্র বা সেই ছবি মনে রেখে বা সবাইকে মনে রাখার দাবি জানিয়ে আমি আজকে এই 2020 সালের 4 অক্টোবর যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের নির্দেশে একটি কথা বলে আজকে শেষ উদ্বোধন ঘোষণা করবে। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে দেখা হলে বেশি ভালো হতো। সামনের দিনের একটা কাছাকাছি আসতে পারতাম আমরা উভয়ে, সেভাবে আমরা সবাই বঞ্চিত হচ্ছি। আমি এখানে একটা কথা বলতে চাই যে আজকে আমরা যে দারুণ সংকটের মুহূর্তে আজকে তোমাদেরকে এইভাবে অনলাইনে কিছু কথা বলছি, কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং হাইজিন মেনে তোমরা সময় লেখাপড়া করবে। আমার মনে হয় জীবনে কখনো কখনো এরকম দুঃসময় মানুষের জীবনে আসে, আমাদের সময় আসে। আমরা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ আজকে আমরা কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা জীবনের অত্যন্ত কঠিন সময় অতিবাহিত করছি। আমরা এই আগামী সময়টাকে অতিক্রম করে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা সবার সার্বিক সহযোগিতা রাখি, এক রকমের সহযোগিতা থাকলে আমরা এই বিপদ ঘটতে হবে না। আমরা এগুলোকে মানিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এই পরিবেশে অনেক সময় অবদান করছে, কিছু দুর্ঘটনার সংবাদও আমাদের কাছে আছে পত্রিকার মাধ্যমে। আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে এই কোভিড-19 কঠিন সময়ে তোমরা ধৈর্যের সঙ্গে আল্লাহ করে ভরসা রেখে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে, কঠিন মনোযোগের সহকারে পড়াশোনা করবে, এটাই আমার আন্তরিক কামনা। এই বিরোধী কঠিন সংরক্ষণে আমরা এইভাবেই তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করছি। আমার পক্ষ থেকে তোমাদের জন্য সার্বিক সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে, বিশ্বাস তোমরা রাখতে পারো। আমি এই কয়েকজন গ্রুপ হিসেবে তোমাদেরকে আজকের এই দিনের প্রথম বর্ষের কাছে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আরেকটি কথা, আমার নাম্বার তোমরা রাখতে পারো 01711903759। কোনো সমস্যা বোধ করলে ঠিক মতো ক্লাসগুলো না করে তুমি আমাকে ইনফর্ম করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ আলহাজ প্রফেসর জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হাবিব মহোদয়ের নিকট। তারই দক্ষ নির্দেশনা মোতাবেক আজ 4 অক্টোবর 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধনী ঘোষিত হল। বিশ্ব মহামারী কোভিড-19 এর কারণে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, আজ আর দূরত্ব নয়। ঘরে বসেই অনলাইন ক্লাসের মাধ্যমে প্রথম বর্ষের সম্ভাবনাময় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। নবীন শিক্ষার্থী বৃন্দের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 2020-21 শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ পাঠ্যপুস্তকের সিলেবাস পরবর্তী পরিবর্তনের পূর্ব পর্যন্ত নিম্নরূপ থাকবে: 12টি গদ্য, 12টি কবিতা। 12টি গদ্য পর্যায়ক্রমে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার পথ কাজী নজরুল ইসলাম। মানব কল্যাণ আবুল ফজল। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল। নেকলেস গি দা মোপসা। 12টি কবিতা পর্যায়ক্রমে
বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসিম উদ্দিন, সুচেতনা জীবনানন্দ দাশ, তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল, পদ্মা ফররুখ আহমদ, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ, নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক, ছবি আবু হেনা মোস্তফা কামাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ উপস্থাপনায় আমি রাধাকান্ত মণ্ডল, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি LBK ডিগ্রি মহিলা কলেজ, বাজুয়া দাকক, খুলনা। আমার মোবাইল নম্বর 01716551159। আজকের পাঠ মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের প্রেক্ষাপট নারী নির্যাতন। এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: খ্যাতিমান সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে পারবে, বাঙালি সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, পিতৃমাতৃহীন অসহায় নারীর করুণ জীবনী সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, দুর্ভিক্ষ মহামারীর মর্মস্পর্শী কাহিনী বর্ণনা করতে পারবে, বিপদে আপনজনদের দায়িত্বশীলতা সম্পর্কে বলতে পারবে, নারীদের সংগ্রামশীল ও প্রতিবাদী চেতনা উপলব্ধি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। নাম: পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক, সাহিত্যিক নাম মানিক বন্দ্যোপাধ্যায়। জন্ম ও পরিচয়: জন্ম 1908 খ্রিস্টাব্দ 19 মে, জন্মস্থান দুমকা, সাঁওতাল পরগনা, বিহার। পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুর। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা সুন্দরী দেবী। শিক্ষা জীবন: ম্যাট্রিক 1926 মেদিনীপুর জেলা স্কুল, IHC 1928 ওয়েসলিও মিশন কলেজ বাঁকুড়া, BSc গণিত কলকাতা প্রেসিডেন্সি কলেজ, অসমাপ্ত। কর্মজীবন: সহ সম্পাদক বঙ্গশ্রী পত্রিকা, যুগ্ম সম্পাদক প্রগতি লেখক সংঘ, পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল ওয়ার ফ্রন্টের প্রভিন্সিয়াল অর্গানাইজার দপ্তর। সাহিত্যকর্ম: উপন্যাস জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলী, অহিংসা, চিহ্ন, চতুষ্কোণ, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ প্রভৃতি উল্লেখযোগ্য। ছোট গল্প: অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হারানের নাচ জামাই, ফেরিওয়ালা, ছোট বকুলপুরের যাত্রী, হলুদ পোড়া ইত্যাদি উল্লেখযোগ্য। প্রবন্ধ গ্রন্থ লেখকের কথা। মৃত্যু 1956 খ্রিস্টাব্দ 3 ডিসেম্বর, কলকাতায় পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মাসি পিসি গল্পের চরিত্র পরিচিতি। আমরা নিচে পর্যায়ক্রমে কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই আমরা দেখব যে আল্লাদির মাসির চিত্র, তারপরে আল্লাদির পিসি, আল্লাদি, যোগু, কৈলাস, বুড়ো রহমান, গোকুল, কানাই চৌকিদার, সরকার বাবু, পেয়াদা। ছবি সংগ্রহ: মাসি পিসি ছোট গল্পের নাট্যরূপ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ
মাসি পিসি নাটক অবলম্বনে চিত্রগ্রহণ। মাসি পিসি গল্পের পাঠ পরিচিতি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি স্বামীর নির্মম নির্যাতনের শিকারে পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত। আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনেই রিক্ত, নিঃস্ব ও বাল্য বিধবা নারী। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি সামাজিক প্রতিকূলতা থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোরদার দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবা নারীর দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধ সত্যিই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক। মাসি পিসি গল্পের নামকরণ প্রসঙ্গ। মাসি পিসি গল্পটি একটি মানবিক দায়িত্বশীলতার গল্প। স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকারে পিতৃমাতৃহীন আল্লাদির বিষাদময় জীবন কাহিনী নিয়ে এ গল্পটি রচিত হয়েছে। আল্লাদির মাসি পিসি দুজনই বাল্য বিধবা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে আত্মপ্রত্যয়ী নারী। সেই সাথে লালসা উন্মত্ত জমিদার ও গুন্ডা বদমায়েশদের ছোবল থেকে আল্লাদিকে রক্ষার জন্য তারা যে মানবিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা মাসি পিসি গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মাসি পিসির বুদ্ধিদীপ্ত সাহসিকতার কারণেই আল্লাদির নিরাপত্তা বলয় নিশ্চিত হয়েছে। অসহায় দুই বিধবা নারীর দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধ মানুষকে বাঁচার প্রেরণা দেয়। মোট কথা, মাসি পিসি চরিত্রদ্বয়ের মধ্যে মানবিক দায়িত্বশীলতা, সংগ্রামশীলতা ও মাতৃত্ববোধের প্রকাশ পেয়েছে। আর এদিক বিচারে মাসি পিসি গল্পটির নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মাসি পিসি গল্পের একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র দেখব। মাসি পিসি গল্পের নাট্যরূপ দিয়েছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ এবং তারই নাট্যরূপ অবলম্বনে আমরা একটি ভিডিও চিত্র এবার দেখব। আরে ও আল্লাদি, তোমারে বলি কি, এই সময় ভারী জিনিস তোলা ঠিক না। তুমি তো কথা শোনো না। তোমার পেটে 4 মাসের সন্তান, এই সময়টা খুব সাবধানে থাকতে হয়। কি করব বলো কাকিমা, যার সাথে বিয়ে হয়েছে সে তো আস্ত একটা পাষণ্ড। এক্ষুনি বাড়িতে আসবে, এসে খাবার না পেলেই ঘা মেরে জীবন রাখ কিনা নে। হ্যাঁ, তুই বড় ভালো মেয়ে রে। না হয়ে দুষ্টু জবু সংসার কেউ করে, এত করেও মানিয়ে নিচ্ছিস। আচ্ছা আল্লাদি, তুই তোর বাপের বাড়ি চলে যেতে পারিস নে? সেই দিন আর নেই গো কাকিমা, ওদের গ্রামে দুর্ভিক্ষ নিয়ে গেছে, না খেয়ে মরছে কত মানুষ। আমার বাবা থাকবার ভিটাটুকু রেখে সব বেচে দিয়েছে। ওইদিকে গ্রামে নাকি কলেরা লেগে মানুষ মরছে। বাবা খবর পাঠিয়েছে আমি যেন না যাই, তাই মরি বাসি ওই বদ লোকটার সঙ্গে থাকতে হবে গো।
আল্লাদি, তোর কাঁধে নিশ্চয়ই দাগটা কিসের কদে কিনি? যোগু মেরেছে বুঝি? সেই দিন রাতে মাতাল হয়ে এলো, আমারে কলো, কই বাপের বাড়ি থেকে টাকা আনিছিস? আমি কলাম, আমার বাবা টাকা পাবে কনি, যা ছিল সব তো বেচে বেচে এনে দিয়েছি, আর পারবো না নি। এটা শুনি আমার যে কি মার মরল গো কাকিমা। ধুলু কাকা এসে না বাঁচালি তো মরেই যেত। তোমারে বলেনি কাকা বাবু? কই না তো। সারা রাত আমার কুটির সঙ্গে বাইন্দে রাখলো গো কাকিমা। সকালে উঠে পাগল হয়ে কলকের আগুনে সেঁকা দিল, শরীরটা পুরো অঙ্গার হয়ে গেল, অন্তরটাও কালো হয়ে গেল, আর যেন পাচ্ছি রে। ও মা গো, মানুষ এত নিঠুর হয় নাকি? কি সুন্দর মায়াটা রে, জ্বালায় পুরো মারলে গো। শোন, আমি বলি কি, তুই আর এই নির্যাতন সহ্য করবি নে, তোর পেটের সন্তানকে বাঁচাতেই হবে। তুই তোর বাপের বাড়ি চলি যা। এই অত্যাচার সহ্য করার সেই মা বাপের সঙ্গে না খেয়ে মরা ভালো। আল্লাহ দে, আল্লাহ দে, করে এলি রে? আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে। ওই যে আইসে যোগু বদমাসটা। জাগে মা, সাবধানে থাকিস। আল্লাহ দে, আল্লাহ দে। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? কি রে, কোন নাগরের সঙ্গে দেখা করতে গেছিলি? বাজে কথা বলবে না, তোমারই সামাল দিতে পারি না, আবার নাগর করতে যাবো কখন? হাত মুখ দিয়ে আসো, ভাত বেড়ে দিচ্ছি। ওরে ভাত খাবো পরে, আগে কাও বাপের বাড়ির তোর টাকা আনিছিস? আমি তো বলেছি তোমার মদ খাওয়া টাকা জোগাড় করার সাধ্য মোর বাপের নেই। কি তুই বাপের ঘরে যাস নাই? তোরে আজকে তোর একদিন মোর একদিন মাইরেই ফেলাম, তোরে আমি মাইরেই ফেলাম। তুই বাপের বাড়ি যা, যা। আমার পেটেতে তোমারই সন্তান গো, ওরে বাঁচতি দাও, আমারে বাঁচতি দাও, আমার মেয়ে গো। বাপের বাড়ি, বাপের বাড়িতে টাকা নিয়ে আয়, টাকা না আনে ফিরবি না। যা বাপের বাড়ি, যা তুই, যা বাপের বাড়ি। বাপের বাড়িতে টাকা নাই না, বাড়িতে ফিরবি না, আমি কয়ে দিলাম। বাবা যোগু, আমরা কষছিলাম যে আর কটা দিন থাকি যাক না মাইয়াটা। আমি অত কথা বুঝি না মাসি। শোনেন পিসি, এই নিয়ে 4 বার আল্লাদিরে আমি নিতে এলাম, প্রতিবার নানান কথা কয়ে আমার সঙ্গে টাল বাহানা করতেছেন। আমি কথা দিচ্ছি আমি আল্লাদিরের অত্যাচার করব না, নেই আমি তো ভালো হয়ে গেছি। ইস, ভালো হয়ে গেছি, এরকম কথা কতবার বলিস আগে? যখন রাতের বেলায় গিলাসে গিলাসে গিলে গিলে আসো, তখন মনে থাকে না তোমার এসব চিরা বিজানো কথা? শোন আল্লাদি, মিছে কথা কবি না কিন্তু, ভালো হবে না কয়ে দিলাম। শোনো সামনে, অত কথা বাড়াইও না। আমি বলি কি, তুমি না হয় আর কটা দিন থাকি যাও। এই সময় মায়াটা কি পাতালি, ও শরীর শুইতে পারবি না বাবা। শোনেন পিসি, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি দেখি আপনারা কেমনে আল্লাদিরে আটকায় রাখেন। তবে এ আমি কয়া দিচ্ছি, আমারে খেপালি আপনার করে ভালো হবে না কিন্তু, কয়া দিলাম। ও বাবা যোগ, শুইনে যাও বাবা, রাগ করতে নেই। এরকম সময় রাগ করতে নেই জামাই, শুইনে যাও বাবা, আর 2টা দিন থাকি যাও। যাক গুবে, জাতি দাও তো, রাগ কমলি জামাই আবার চলে আসবে, দেখো এখন। ইস, খানোর মুরদ নেই আবার দেমাক কত। শোনো মাসি পিসি, জামাইকে তোমরা বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে, আর সামলাতে পারবে না কিন্তু। তুই চিন্তা করিস না আল্লাহ দিমা, তোকে আমরা রক্ষা করব। যা এখন নিয়ে খেয়ে শুয়ে পড়গে, যা বিশ্রাম কর। তাই যাচ্ছি, তবে তোমরা খেয়ে কই যাবে যেও। এত আদর করলাম জামাইকে, আমাকে মান বুঝলো না। আচ্ছা ভাই, একটা কথা কও তো দেখি, যা ছিল ছাগলটা তাও তো বেঁচে জামাইরে খাওয়ালে,
এখন আমাদের এই 3 বেলার সংসার চলবে কেমন কইরে? গলা কেটে রক্ত দিয়ে ধার শোধ করতে পারি, কিন্তু মাটাকে অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবো? ঠিকই বলিস জ্ঞান, মায়ের দায়িত্ব পালাম কিন্তু খাবার ব্যবস্থা পালাম না। না খাই কত মানুষ মরে গেল, তার ইয়ত্তা আছে। কত কি কইলাম, পরের বাড়ির ধান ভাইলাম, কাঁথা সেলাই করলাম, এর বাদে ডালের বড়ি বেইছে, হোগলা গেথে, ফল পাতা শাক সবজি এটা ওটা জোগাড় করে আর কত চলতে পারে। কোনো মতেই যে 3 জনের সংসার চলে না। এক সময় তো ভালোই ছিলাম, মনে নেই? একবার বেশ পুঁজি হলো তোমার আমার, রূপোর টাকা ধুলি শিখি। বেশ মনে আছে, একবার যে তোমার আমার মহা ঝগড়া বেঁধে গেল জমানো টাকার ভাগাভাগি নিয়ে, সে কথা কি ভুলে গিয়েছো? যাগ্গে ওসব কথা, এখন মনে করে চলবে তা বলো। একটা কাজ করবি বেন, শহরের বাজারে তরি তরকারি ফলমূলের চড়া দাম, আচ্ছা গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসি তবে কিছু রোজগার হবে, তাতে তোরও 2টা পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। ও, কিন্তু নৌকা ঠেলার কাজ আমি করতে পারবো না। আমি তো একলা ভরসা পাই না বেন, কিন্তু কি করব, তুমি না গেলে আমার একাই করতে হবে। না না, সে হচ্ছে না, তোমাকে একা রোজগার করতে দিচ্ছি না, আমিও যাব তোমার সাথে, কাল থেকেই শুরু করি চলো। আচ্ছা। এই নাও দিদি, তোমার সাজের সদা জমিদার সাহেব শহর থেকে আনছে। আমি ওটা নেব কেন? আমার ওসব দরকার নেই। ঠিক আছে, আমারে দে, আমিই দিচ্ছি। এই তোরা যাচ্ছিস না কেন এখনো? জি মহাজন। নেও আল্লাদি, আমার সাজের সদা গ্রহণ করো। আপনি জমিদার মানুষ, আপনারা খুব সম্মান করতাম, কিন্তু সম্মান আর কিছু রাখলেন না। কেন অসম্মানের কি করেছি? তোমারে যে পছন্দ করি সেটা কি খারাপ কও? হায়, আমার বাপের জমিগুলা কেমনে কেমনে নিলেন, এখন আমারও নেন। আমাদের কি শক্তি আছে, কি করব আমরা? ও সব কথা কও ছাড়ো আল্লাহ, আমার সঙ্গে গেলি পারে আর সব জমি দিয়ে দিবানে। মহাজন সাহেব আপনি আপনি অবেলায় কেন জমিদার সাহেব? বলছিলাম কি, আদি তো বাড়িতে বসেই থাকে, আমার সেবা যত্নের জন্য যদি একটু কাছারি করে যেত তো তোমাদের আর কাজ করতে হতো না, আমি মেলা টাকা দিতাম। ওসব টাকা আমাদের লাগবে না জমিদার সাহেব, মানে মানে আপনি সলিজান করছি, নইলে আমাদের মুখ ফসকি খারাপ কথা চলে আসতে পারে। যাচ্ছি, তবে ব্যাপারটা একটু ভাইবে দেখো, এ বেধবা বয়সে কাজ করতে কারো ভালো লাগে কও? আপনি জান করছি। আরে যাচ্ছি, জমিদারকে মানুষ কত সম্মান করে তা কি জানো? ভুলি যাচ্ছ যে সব। ও মাসি, কাল থেকে যখন সকালে বেরোবে আমারও নিয়ে যাবে। পাড়ার নুসরা ত্যাক্ত করে, বিরক্ত করে, জীবনটা আর ভালো লাগে না গো মাসি। অপিসি কি বলিস শুনিস? আচ্ছা আল্লাদিমা, কাল থেকে তুইও যাবি আমাদের সঙ্গে, শালতিতে সারাদিন বসে থাকবি না। আচ্ছা মা, তুইও যাস। কি রে মা আল্লাদি, মন ভার করে বসে আছিস যে, শরীর খারাপ? না মাসি, শরীর নয়, মনটা জানি কেমন করছে, নিজেকে শেষরা নোংরা নর্দমার মতো লাগছে। মোর শরীরে কি বা আছে মাসি? মানুষের পর মানুষ তাকাচ্ছে আমার দিকে, মোর পেটে সন্তান, এই বুঝটাও কি হয় না মানুষের? সবাইরে দূর করিতে পারিছি আল্লাদিমা, কিন্তু ওই গোকুল জমিদারটার সঙ্গে আর পারছি না। আমার জন্যই তোমাদের এত যন্ত্রণা, কি দুর্ভোগ মোর চণ্ডী তোমাদের। তোমাদের এত যন্ত্রণা দেওয়ার চেয়ে আমি নয় ওই পাষণ্ডটা লাঠি কোথায় খেতাম। তুই পারতিস মোদের ছেড়ে থাকতে? না মাসি, তখন পারতো, কিন্তু এখন পারবো না।
তোমাদের পাশে না শুলি বুঝি মোর চলবেই না আর কোনোদিন। ওসব আর ভাবিস নে আল্লাদি। বেআইন, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো তো দেখিনি। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে জলদি জলদি। এবার যদি জামাই আসে আর কোনো কড়া কথা বলবো না, কোনো খোসা দিয়ে কথা বলবো না। ঠিকই বলিস বেআইন, উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো, তাকে খেপানো মোদের উচিত নয়। আল্লাদি, তুই কিন্তু কোনো কটু কথা বলবি না জামাইকে। হ, জামাই আসলে এমন ভাব করবি যেন স্বামীর জন্যে আহ্লাদে গদগদ হয়েছিস। যে কদিন থাকবে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। বুঝেছিস? ও দিদি ঠাকুর, ঘরে আসো। ও দিদি ঠাকুর, ঘরে আসো। ওই বুঝি এলো জমিদারের পান্ডারা। সারাটা দিন গেল লইরে আর লইরে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেকটা জীবন পেরিয়ে গেল। এখন এসেছে চৌকিদার গানায়। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোকজন যখন ঘুমুচ্ছে। চলো। ও দিদি ঠাকুর, ঘরে আসো। ও দিদি ঠাকুর, ঘরে আসো। আসছি। কাছারি বাড়ি আইতে হবে একবার, জমিদার বাবু ডাকিছেন। এত রাতে? মরণ নেই তোমার জমিদারের? যোগু মামলা করেছে, তোমাদের নামে ওয়ারেন্ট হয়েছে। দারগা বাবু বসে আছেন জমিদার বাবুর সাথে। একবার যে যেতেই হবে দিদি ঠাকুররা, না গেলে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে। কিছু মনে হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্যরা। পেটি কথা বাবরে শুনে হাতার পাকে পাকে জোস্তা পড়েছে। বুঝেছি, আমরা যাবো কানাইয়ার পেয়াদা কনস্টেবলের সঙ্গে, আর ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। তা কিছুতে হতে দিচ্ছি না। দাঁড়াও বেন, শক্তি রাখো, হিম্মত রাখো। কি পুটুর পুটু করতেছে দিদিরা? হাতে সময় নেই কলাম। না, কষছিলাম যে মোদের একজন গেলে হবে না কানাই। আমি যাচ্ছি, চলো। কর্তা ডেকেছ দুজনকেই। আচ্ছা, কাপড়টা ছেড়ে আসি কানাই। হাতটা ধুয়ে আসি, এক দণ্ডও লাগবে না। কানাই, কর্তাকে বলে দাও মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে। কাল সকালে যাব। না যদি যাও ঠাকুরটা ভালোই ভালো, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কলাম। ও দূরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবি? কে আসবি? এসো এসো। আয় বস্তা হারামজাদা, আয় এই নিয়ে আয় না, আয় কাঠারির কোপে গলা কাটি দুই একটা। এ কিন্তু এর কি নয় মোটে কানাই। মোরা মেয়ে লোক তোমাদের সাথে পারবো না জানি, কিন্তু দুটাকে মারবো, জখম করবো ঠিকই। মরা নয় মরবো। ও বাবা ঠাকুর, কানুমা, ঘোষ মশাই, পিপে, কে কোথায় এসো? এসো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাসি পিসি ছোট গল্পের শব্দার্থ ও টিকাসমূহ এবার আমরা জানব। শালটি শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকা। কদম ছাট, মাথার চুল এমনভাবে ছাটা যে তা কদম ফুলের আকার ধারণ করে। লগি, হাত ছয়েক লম্বা সরু বাঁশ, নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। খুনসুটি, হাসি তামাশাযুক্ত বিবাদ, বিসম্বাদ বা ঝগড়া। খপর, খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ। মেয়া, মেয়ে শব্দের আঞ্চলিক উচ্চারণ। সমর্থ, সমর্থ সংসার ধর্ম পালনে অথবা যৌবন প্রাপ্ত। পাশুটে, ছাই বর্ণ বিশিষ্ট, ফ্যাকাশে। কাটারি, কাটবার অস্ত্র। রসুই চালা, যে চালার নিচে রান্না করা হয় বা
রান্নাঘর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ পাঠ আলোচনা তোমরা শুনলে। মাসি পিসি গল্পের প্রেক্ষাপট, মাসি পিসি গল্পের মূল বক্তব্য, মাসি পিসি গল্পের নামকরণ এবং অন্যান্য বিষয় সম্পর্কে তোমরা দেখলে। এবার আমরা আজকের পাঠ মূল্যায়নে অংশগ্রহণ করব। প্রথম প্রশ্ন, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার? আমরা গল্পের প্রেক্ষাপটে আমরা জেনেছি উক্তিটি পিসির। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি কেন? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি কথাটি দ্বারা সমাজপতিদের অত্যাচার থেকে আল্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির তৎপরতাকে বোঝানো হয়েছে। মাসি পিসি গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আল্লাদি আশ্রয় নেয় মাসি পিসির কাছে, সেটি আমরা গল্পের প্রেক্ষাপটে আমরা দেখেছি। অন্যদিকে লালসা উন্মত্ত যোদ্ধার ও দারোগার কুনজরে পড়ে আল্লাদির উপর, তাই তো তারা গুন্ডা বদমাশদের পাঠিয়ে মাসি পিসির কাছ থেকে আল্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি পিসি তাদের প্রতিরোধ করতে চায়। পুনরায় আক্রমণের ভয়ে তারা কাঁথা কম্বল ভিজিয়ে রাখে এবং হাঁড়ি কলসিতে জল ভরে রাখে, বটি আর দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। আর এ কারণেই গল্পকার বলেছেন যে মাসি পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে। দুর্ভিক্ষের সময় মাসি পিসি বেঁচে থাকার প্রয়োজনে কি পেশা গ্রহণ করেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। আমরা মাসি পিসি গল্পের প্রেক্ষাপটে আমরা দেখেছি দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামের পর গ্রাম মানুষ খাদ্যের অভাবে মারা গিয়েছে। আর এ সময় আমরা দেখেছি যে ওলা ওঠা, সেখানেও মানুষ গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছে। এই মাসি পিসি তারা তাদের বাঁচার তাগিদে কাঁথা সেলাই, পরের বাড়িতে ধান ভানা, এমনিভাবে তারা তাদের বেঁচে থাকার জন্য তারা এই কাজগুলো করেছে। এবং পরবর্তীতে যখন তাদের একমাত্র নিশানা আল্লাদিকে তারা পেয়েছে, তখন আল্লাদিকে নিয়ে বাঁচার জন্যে এবং আল্লাদিকে একমাত্র ভরসার স্থল ভেবে তারা গ্রাম থেকে তরি তরকারি কিনে শহরের বাজারে সালতিতে করে শহরের বাজারে তারা বিক্রি করেছে। এটাও আমরা গল্পের প্রেক্ষাপটে আমরা দেখেছি। সর্বশেষ প্রশ্ন, মাসি পিসির ঝগড়ার বিরোধ কিভাবে নিষ্পত্তি হতো আলোচনা করো। আমরা গল্পের প্রেক্ষাপটে দেখেছি মাসি এবং পিসি তারা বাল্য বিধবা নারী। তারা তাদের ব্যক্তিক জীবনে সংসার ছিল, স্বামী ছিল, কিন্তু তারা সবকিছুই দুর্ভাগ্যের করাল গ্রাসে তাদের কাছ থেকে সেই সুখটুকু ছিনিয়ে নিয়ে গিয়েছে। এরপর তারা ব্যক্তিক জীবনে তারা একত্রিত হয়েছে, তাদের আর কোনো অবলম্বন ছিল না। পরবর্তীতে তারা আল্লাদিকে আঁকড়ে ধরে তারা একত্রিত হয়েছে এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি তাদের এই আল্লাদিকে নিয়ে এবং তার আগেও বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তাদের মধ্যে রেষারেষি হয়েছে, তাদের মধ্যে অনেক সময় মতবিরোধ হয়েছে, কিন্তু আবার তারা পরস্পর আবার নতুন করে জীবন গঠন করার জন্য তারা আবার একত্রিত হয়েছে, তারা তাদের বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। এটি আমরা মাসি পিসি গল্পের প্রেক্ষাপটে আমরা জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে পাঠ আলোচনা তোমরা শুনলে। এবার তোমাদের জন্য রয়েছে অনুশীলনমূলক কাজ। প্রথম প্রশ্ন, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, উক্তিটি ব্যাখ্যা করো।
দ্বিতীয় প্রশ্ন, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, উক্তিটির প্রসঙ্গ বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, মাসি পিসি আল্লাদিকে একা ঘরে রেখে যেতে সাহস পায় না কেন, বুঝিয়ে লেখো। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে তোমরা অনুশীলন করবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে তোমরা উপকৃত হবে। মাসি পিসি গল্পের মাসি পিসির মধ্যে মানবতাবোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, আর এ কারণেই তারা স্বামী গৃহে নির্যাতিত নিপীড়িত আল্লাদিকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সব অশুভ শক্তির হাত থেকে তারা আল্লাদিকে রক্ষা করেছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে মাসি পিসি গল্পের মাসি পিসির মধ্যে শুধু মানবতা বোধই নয়, তারা সন্তান তুল্য স্নেহ দিয়ে আগলে রেখেছে আল্লাদিকে। এছাড়া সমাজপতিদের লোলুপ দৃষ্টি থেকেও তারা আল্লাদিকে বাঁচানোর জন্য সবসময় যুদ্ধের আয়োজন করে রেখেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখানে এই জনম দুঃখিনী মাসি পিসি তারা বাল্য বিধবা হলেও তারা তাদের আল্লাদিকে নিয়ে এমনি একটি মানবিকতার দায়িত্ববোধের পরিচয় তারা ব্যক্তির জীবনে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাসি পিসি ছোট গল্প সম্পর্কে তোমাদের আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে মাসি পিসি গল্পের আলোচনা তোমরা শুনলে। আজ আলোচনা এ পর্যন্তই। আগামী অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সকলকে ধন্যবাদ।